রিডিউস করার জন্য হচ্ছে এই যে দেখো তোমার এই ইমপ্লিমেন্টেশন আমরা বিভিন্ন বিভিন্ন জিনিস ইউজ করতে পারবো। যেমন ধরো এখানে কি আছে, পলিউশন কন্ট্রোল আছে, সার্কুলার সিস্টেম আছে। পলিউশন তো কি আমরা জানি সবাই, এটা কিভাবে কন্ট্রোল করা যেতে পারবে, এটা কন্ট্রোল করা উচিত, এটা আমরা জানি। সার্কুলার সিস্টেম হচ্ছে কি জিরো ওয়েস্ট বা ক্রিটিক্যাল ডিজাইন। এখানে হচ্ছে যে তুমি যে ডিজাইনটাই করবা সেটাতে যাতে খুব কম সংখ্যক ওয়েস্ট উৎপন্ন হয়, কারণ যত বেশি তুমি ওয়েস্ট উৎপন্ন করো তত বেশি আমাদের এনভায়রনমেন্টের জন্য খারাপ। ক্লাইমেট স্টেবিলিটি উই অল নো যে আমাদের ক্লাইমেট ইনস্টেবল হয় কিসের জন্য, যদি আমরা বেশি কার্বন নিশন, উই অল আর টকিং অ্যাবাউট কার্বন ফুটপ্রিন্ট নাওডেজ। সো এই কার্বন ফুটপ্রিন্ট, তারপর গ্রিন হাউস গ্যাস, এগুলো এমিটেশন যত কম হবে। রিসোর্স কনজারভেশন তো তারপর ধরো তুমি যদি এত বেশি এখনকার সময় এত বেশি রিসোর্স ইউজ করে ফেলো যে তোমার সামনের জন্য আর কিছু নেই। যেমন এখন আমরা যেটা করতেছি, ডেটা সেন্টারে প্রচুর পরিমাণে পানি ইউজ করতেছি, পরে দেখা যাবে ক্লিন ওয়াটারের অভাব পড়ে গেছে, এরকম ব্যাপার স্যাপার। তো ক্রিটিক্যাল ফোকাস এরিয়াটা জাস্ট ইউ ক্যান কিপ ইট ইন মাইন্ড যে আমাদের কি কি ফোকাস করা রাখতে হবে। আমাদের অ্যাকচুয়ালি যেটা ইম্পর্টেন্ট, ইভেন আজ তুমি যদি হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি যদি প্রোডাক্ট ম্যানেজার হও, তাহলেও তোমার জন্য যেটা ইম্পর্টেন্ট হবে সেটা হচ্ছে হাউ টু ইমপ্লিমেন্ট দিস স্টাফ। তো যেমন ধরো এনভায়রনমেন্টাল সাস্টেইনেবিলিটির জন্য আমাদের কি কি থাকতে পারে, একটা হচ্ছে আমরা যেটা করতে পারি সাস্টেইনেবল ম্যাটেরিয়ালস এন্ড রিসোর্সেস ইউজ করতে পারি। তো এখানে কি হতে পারে যে আমরা হচ্ছে এমন সব ম্যাটেরিয়াল ইউজ করবো যেগুলো হচ্ছে কি আমরা রিসাইকেল করতে পারবো। তারপর ধরো তোমার এনার্জির ক্ষেত্রে আমরা রিনিউয়েবল এনার্জি গুলো ইউজ করবো, যেগুলো আমাদের খনিজ সম্পদ, খনিজ এনার্জি যেগুলো, সেগুলো তুমি যত বেশি ইউজ করবে তত বেশি হচ্ছে কি শেষ হয়ে যাবে। অলসো এগুলো নর্মালি এমন হয় যে ওগুলোরও কোনো না কোনো রকমের ওয়েস্ট তৈরি হয়। তো এই জন্য দেখো এনার্জি এফিসিয়েন্সি এন্ড রিনিউয়েবিলিটি, আমরা নতুন যেই সব এনার্জি আমরা বারবার ইউজ করতে পারবো সেগুলো আমরা ইউজ করতে পারবো। এন্ড ওগুলো হচ্ছে এই জিনিসগুলো তোমরা ছোটবেলা থেকে পড়ে আসতেছো, যে সোলার প্যানেল ইউজ করা, উইন্ড টারবাইন ইউজ করা। আচ্ছা, বাই দ্য ওয়ে, গ্রিন বিল্ডিং সার্টিফিকেশন হচ্ছে বেসিক্যালি একটা ওই যে এলইডি বিআরইএম, এগুলো হচ্ছে এমন একটা সার্টিফিকেশন, মানে বেসিক্যালি এমন একটা স্টেপ যেটাতে তুমি বুঝতে পারবে যে তোমার যে ইনফ্রাস্ট্রাকচারটা আছে ওটা কত বেশি এনভায়রনমেন্টের জন্য ভালো আর খারাপ, এইরকম একটা মেজারমেন্ট টাইপের। ওকে, তারপর ধরো ওয়েস্ট এন্ড ওয়াটার ম্যানেজমেন্ট। তাহলে আমরা এখানে কি করতে পারি, এখানে আমাদের ওয়াটার যাতে ওয়েস্টেজ না হয়, এখানে কিছু কিছু টার্মিনোলজি আছে যেমন দেখো লো ফ্লো ফিক্সচার, রেইন ওয়াটার হারভেস্টিং, গ্রে ওয়াটার রিসাইক্লিং। তো রেইন ওয়াটার হারভেস্টিং এটা মোটামুটি আন্ডারস্ট্যান্ডেবল, জাস্ট পড়ে যে আমরা কি করতে পারি, যে রেইন আমাদের ওই নর্মালি আমাদের মোটর দিয়ে পানি আনে বা এই টাইপের কিছু একটা দিয়ে পানি আনে, ওই পানির উপর ডিপেন্ডেন্স কমায় রেইন ওয়াটার যাতে আমরা বেশি বেশি ইউজ করতে পারি সেটা দিয়ে খেয়াল রাখা। লো ফিক্সচার হচ্ছে এমন একটা সিস্টেম যেটা দিয়ে তুমি প্রেসার ইউজ করে কম পানি, মানে আরো কম শক্তি ইউজ করে পানি আনতে পারবা। আর গ্রে ওয়াটার রিসাইক্লিং হচ্ছে আমরা নর্মালি যেই টাইপের পানিগুলো অলরেডি একবার ইউজ করে ফেলছি সেইটাকে কিভাবে আবার রিসাইকেল করে ইউজ করে ফেলা যায়। যেমন ধরো জাপানে হচ্ছে জাপানে দেখে যায় না তাই ফরওয়ার্ড, বাট এক রকমের কমোড আছে যেখানে কি হয়, ধরো আমরা সবাই হচ্ছে ওয়াশরুম ইউজ করার পর হাত ধুই, তো ওদের কমোড গুলো হচ্ছে এমনভাবে ডিজাইন করা যে তুমি যে পানিটা দিয়ে হাত ধুচ্ছ সেই পানিটাই হচ্ছে ফ্ল্যাশে ইউজ হবে। লাইক দ্যাটস আ ভেরি গুড আইডিয়া, কারণ নর্মালি কি হয় ফ্ল্যাশে প্রচুর পরিমাণে পানি চলে যায়, ভালো ভালো পানি চলে যায়, কি দরকার। তো এই টাইপের আমাদের অলরেডি ইউজড একটা পানিকে আমরা যদি আরেকবার ইউজ করতে পারি, সেই আইডিয়াকে আমরা বলছি গ্রে ওয়াটার রিসাইক্লিং। তো এই পেজ থেকে তোমাদের কি মনে রাখতে হবে, আমাদের ইমপ্লিমেন্টেশনের কি কি স্টেপ আছে, সাস্টেইনেবল ম্যাটেরিয়াল ইউজ করতে হবে, এনার্জি এফিসিয়েন্সি বাড়াইতে হবে, ওয়াটার ওয়েস্ট কমাতে হবে, এন্ড তোমরা প্রত্যেকটা জন্য চাইলে আরো কয়েকটা এই জিনিসগুলো একটু মাথায় রাখতে পারো, যে ম্যাটেরিয়ালের সাস্টেইনেবল ম্যাটেরিয়াল কিভাবে ইউজ করা যাবে, এনার্জি এফিসিয়েন্সি কিভাবে বাড়ানো যায়, ওয়াটার ওয়েস্ট কিভাবে কমানো যায়, এই টাইপের। এই গেল হচ্ছে তোমার এনভায়রনমেন্টের, ঠিক আছে। তা দেখো তিনটা সেকশন। এরপর ধরো তোমার সোশ্যাল সাস্টেইনেবিলিটি, এগেইন এখানে হচ্ছে তিনটা সেকশন। তোমার সামনে আগে দেখা যাচ্ছে যে আমাদের যে ইউএন এসডিজির 17টা গোল বলে দিছে, এই 17টা গোলের মধ্যে কোনটা কোনটা হচ্ছে আমাদের সোশ্যাল তার সাথে রিলেটেড। তো এগেইন তোমার অনেক সবকিছু মনে রাখা লাগবে এমন না, বাট জাস্ট ইমাজিন যে মুখস্থ না করে তুমি যদি ভাবো যে তুমি তোমার সোসাইটিকে কিভাবে উন্নতি করতে পারবা, যদি এখানে পভার্টি কম থাকে, যদি এখানে সবার খাবার দাবার হচ্ছে গিয়ে খাবার দাবারের কোনো সমস্যা নেই, সবাই হচ্ছে ঠিক মতো খাবার পাচ্ছে, সবাই ঠিক মতো হেলথ এর সুবিধা পাচ্ছে, এডুকেশনের সুবিধা পাচ্ছে, এই টাইপের জিনিসগুলো হচ্ছে আমাদের এই গোলের মধ্যে আছে, রাইট। এরপর আমাদের কি ফোকাস এরিয়া, এই কি ফোকাস এরিয়া গুলো তুমি জাস্ট পড়ে গেলেই বুঝতে পারবা যে এখানে আমরা কিভাবে কিভাবে এগুলো ইমপ্লিমেন্ট করতে পারবো।
যেমন ধরো কি ফোকাস এরিয়ার মধ্যে একটা আছে কিন্তু লেবার প্র্যাকটিস এন্ড কমিউনিটি ইমপ্যাক্ট। তো এইটা আমরা ঠিক করার জন্য দেখো ওয়ার্কফোর্স ম্যানেজমেন্ট এন্ড কমিউনিটি এঙ্গেজমেন্ট। তো লেবার প্র্যাকটিসে আমাদের যেগুলো যেগুলো হয় নর্মালি বাংলাদেশের ব্যাপারগুলো আরো অনেক বেশি, যে ফেয়ার ওয়েজেস দেওয়া হয় না। নর্মালি দেশগুলোতে হচ্ছে তোমার একটা ন্যূনতম মিনিমাম অ্যামাউন্ট অফ মানি থাকে যেটা তোমার পে করাই লাগবে ফর একটা আওয়ার। বাট বাংলাদেশে হয় কি, এটা যদিও সেট করা আছে কিন্তু কোম্পানিগুলো হচ্ছে নর্মালি এগুলো মানতে চায় না। স্পেশালি ধরো তোমার একটু লোয়ার লেভেল ওয়ার্ক যেগুলো, যেমন গার্মেন্টসে বা আরো যদি বলি আমরা ডে ওয়ার্কার যারা আছে, সেখানে হয় কি যে আমাদের এই ফেয়ার ওয়েজেস গুলো ইমপ্লিমেন্ট করা হয় না। সো আমাদের এটা যদি আমরা করতে চাই, আমাদের কি করা লাগবে, আমাদের ফেয়ার ওয়েজ পলিসি আছে সবখানে, কোথাও না কোথাও সব সব দেশেরই পার্সোনাল থাকে, তো আমাদের সেটা ইমপ্লিমেন্ট করা লাগবে। তারপর দেখো সেফ ওয়ার্ক প্লেস নেই। তো সেফ ওয়ার্ক প্লেসের জন্য আমরা কি করতে পারি, আমরা সেফ ওয়ার্কিং কন্ডিশন, এই OHSS হচ্ছে বেসিক্যালি আর সেট অফ নীতিমালা যেখানে তোমার এরকম বলা আছে যে এই সেফ ওয়ার্কিং কন্ডিশনের জন্য তোমার কি কি থাকা লাগবে। এটাও একটা আছে, ওই OHSS তোমরা গুগল করলে পাবা, এবং আরেকটা আছে। তো আমাদের সেফ ওয়ার্ক প্লেস ইনশিওর করার জন্য কি করা লাগবে, সেগুলো হচ্ছে আমাদের এইগুলো এখন ইমপ্লিমেন্ট করা লাগবে আস্তে আস্তে। তারপর হচ্ছে নো ফোর্স লেবারের জন্য আলাদা করে এখানে কিছু বলা নেই, আর এখানে দুইটা এক্সট্রা আছে, একটা হচ্ছে ডাইভার্সিটি ইনক্লুশন প্রোগ্রামস, আর একটা হচ্ছে গ্রিভেন্স মেকানিজম। তো ডাইভার্সিটি ব্যাপারটা কি, যাতে তোমার কোম্পানিতে কোনো একটা সেক্টরের মানুষ বেশি হয় না, মানে বেশি না হয়েছে, বা এটা যাতে বায়াস ভাবে হচ্ছে নিয়োগটা না দেওয়া হয়। দেন এগেইন এটাও বাংলাদেশে হচ্ছে দেখা যায় বেশি। এখন বাংলাদেশে তো রেস নাই, বাট বাংলাদেশে যেটা হয় যে ধরো ইন্টারভিউয়ার হচ্ছে রাজশাহীর, তো সে যত রাজশাহীর মানুষ ইন্টারভিউ দিতে আসবে সবাইকে নিয়ে নিচ্ছে। তো ডাইভার্সিটিটা এমন হওয়া উচিত, মানে তোমার এটা এমন হওয়া উচিত যেখানে সব জায়গায় বা সব ক্লাসের মানুষ থাকবে। অর লাইক ধর বাংলাদেশে অথেন্টিসিটি থাকতে পারে, বা তোমার আমাদের যে হিল ক্রাফটের যে অথেন্টিসিটি আছে তাদেরকে এখানে ইনক্লুড করা যাবে। গ্রিভেন্স মেকানিজম হচ্ছে কি, তোমাদের যে কমপ্লেইন্স গুলো থাকবে এমপ্লয়ের, সেগুলো হচ্ছে আমাদের একটু দেখা লাগবে, বা সেইগুলোকে যাতে আমরা ঠিকমতো জেনে ওগুলো আমরা অ্যাড্রেস করতে পারি, সেটা একটা হয়ে রাখা লাগবে। এগুলো আমাদের ওয়ার্কফোর্স ম্যানেজমেন্ট ইমপ্লিমেন্ট। তারপর হচ্ছে কমিউনিটি এঙ্গেজমেন্ট। কমিউনিটি এঙ্গেজমেন্টের মধ্যে সিম্পলি আমরা এমন কাজ করতে পারি যে তুমি একটা প্রোডাকশন হাউস তৈরি করছো, এখন তোমার ওখানে যে রকমের বিভিন্ন রকমের নতুন নতুন কাজ তৈরি হয়েছে, রাইট, বা তোমার বিভিন্ন রকমের খালি জায়গা তৈরি হয়েছে, তুমি কি করতে পারো, তুমি তোমার আশেপাশের মানুষদের মধ্যে থেকে বা লোকালি তুমি ওদেরকে হায়ার করতে পারো। তারপরে যে দেখো শেয়ার্ড ফেলো ইনিশিয়েটিভস, কালচারাল হেরিটেজ প্রোটেকশন প্ল্যানস। তো শেয়ার ভ্যালু ইনিশিয়েটিভস এর মধ্যে কি হতে পারে, যে তোমার কাজেও লাগবে এরকম আরেকজনের কাজেও লাগবে এরকম কিছু কিছু ইনিশিয়েটিভ তোমরা নিতে পারো। ইনফ্রাস্ট্রাকচার মিট করা হতে পারে, বা কোনো একটা প্রজেক্ট শুরু করা হতে পারে, বা তোমার প্রজেক্টেরই কোনো একটা পার্ট হতে পারে যেটা কিনা তুমি সবাই সোশ্যালি যাতে হচ্ছে উপকার পায় সেরকম কিছু একটা তৈরি করলাম। এগুলোকে আমাদের কমিউনিটি এঙ্গেজমেন্ট, যেখানে আমরা আমাদের কমিউনিটির মানুষজনকে বা লোকালি মানুষজনগুলোকে আস্তে আস্তে ইনভলভ করতে পারি। দেন হচ্ছে কি রেসপন্সিবল প্রকিউরমেন্ট। এটা হচ্ছে অনেকটা আগেরটার মধ্যে, যে মিট লেবার স্ট্যান্ডার্ডস, avoid conflicting minerals and with conflict minerals and demonstrate ethical sourcing. So demonstrate ethical sourcing টা হচ্ছে অলমোস্ট হয়ে যাবে ওইদিকে ওই ওয়ার্কফোর্স ম্যানেজমেন্টের মধ্যে। সো ধরো এখন আমরা তাইলে আমরা যদি টেক আ স্টেপ ব্যাক এন্ড থিঙ্ক, আমাদের সোশ্যালের জন্য আমাদের কি কি মনে রাখতে হবে, কোন কোন এসডিজি গুলো রিলেটেড, কোন কোন এসডিজি গুলো রিলেটেড, এন্ড আমরা এগুলো ইমপ্লিমেন্ট করবো কিভাবে। আমাদের ওয়ার্কফোর্স ম্যানেজমেন্ট করতে হবে, সেখানে আমাদের কি কি আছে, লেবার, ওয়েজ, ডাইভার্সিটি, সেফ ওয়ার্কপ্লেস, গুলা কমিউনিটি এঙ্গেজমেন্টের মধ্যে আছে। আমরা এমন কোনো ইনিশিয়েটিভ করবো যেখানে আস্তে আস্তে মানুষজন ইন করতে পারবে, অথবা আমরা যে লোকালি হায়ার করবো, লোকালি ট্রেন করবো। কালচার এন্ড লোকাল যে তোমার যে একটা কালচার থাকে সবখানে, সেই হেরিটেজ বা কালচার যাতে এটা কি বলে, এগুলো যাতে ধ্বংস না হয়ে যায় সেদিকে আমরা লক্ষ্য রাখবো। আর রেসপন্সিবল প্রকিউরমেন্ট ওটার মধ্যে অলরেডি চলে আসে, তখন সমস্যা নেই। এরপরে হচ্ছে ইকোনমিক সাস্টেইনেবিলিটি। তো ইকোনমিক সাস্টেইনেবিলিটিটা ব্যাপার ওইটার মতো। এখন এখানে যদি আমরা দেখি যে ইকোনমিক এর সাথে আমাদের কি কি রিলেটেড আছে, একটা জিনিস তোমরা হচ্ছে একটু দেখবা যে কিছু কিছু জিনিস হচ্ছে গিয়ে সবখানে আছে, যেমন এই রিসেন্ট ওয়ার্ক এন্ড ইকোনমিক গ্রোথ হচ্ছে তিনটাতেই আছে, ও না দুইটাতে আছে।
এটা সরি সরি মোস্ট অফ দ্য জিনিস হচ্ছে দুইটাতে আছে, এটা দুইটাতে আছে, এটা দুইটাতে আছে। হাওয়ার তোমাদের সেটা মাথায় রাখা লাগবে যে কোন কোন গোলের সাথে অ্যাকচুয়ালি ম্যাচ করতেছে। ওকে, সো ইকোনমিক সাস্টেনেবিলিটির জন্য কি আছে? আমরা চাই না এখানে কোনো পভার্টি থাকুক, আমাদের চাই আমাদের সবার ডিসেন্ট ওয়ার্ক অ্যান্ড ইকোনমিক গ্রোথ হোক। দেন হচ্ছে ইন্ডাস্ট্রি, ইনোভেশন অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, অ্যান্ড ফাইনালি রেসপন্সিবল কনসাম্পশন এন্ড প্রোডাকশন। এইটা ফার্স্ট একটা ছিল। যাই হোক, দেন এগেইন আমরা হচ্ছে যে কি এরিয়া গুলা, এখানে তুমি যে কি এরিয়া যদি একবার রিড করো তাহলে আমরা বুঝতে পারবো যে ইমপ্লিমেন্টেশন গুলা কিভাবে কাজ করে। তো আমরা যদি এখানে ইমপ্লিমেন্টেশন প্ল্যানিংটা দেখি, আমাদের ফাইন্যান্সিয়াল স্ট্রাকচারিংটা কিভাবে করা লাগবে, এই জিনিসগুলো আসলে কস্টের মধ্যে কিছু কিছু ছিল, কস্টের যে স্লাইডটা ছিল সেখানে। সো লাইফ সাইকেল কস্ট অ্যানালাইসিস, বিয়ন্ড ইনিশিয়াল ক্যাপেক্স। ক্যাপেক্স মানে হচ্ছে তুমি ইনিশিয়ালি যে একটা ইনভেস্টমেন্ট করো সেটা। তো এগুলো আমরা ওই আগেও পড়ে আসছি যে আমাদের হচ্ছে কস্ট বেনিফিট অ্যানালাইসিস করা লাগে, যে আমরা কতটুকু আমরা ইনভেস্ট করতেছি আর এটার এগেইনস্টে আমরা কতখানি পাচ্ছি। তারপর আরো এই ক্যালকুলেশন করা লাগবে যে তুমি যে একটা জিনিস ইনভেস্ট করতেছো এটা ঠিক কোন পর্যায়ে গিয়ে তুমি এটার ইনভেস্টমেন্টটা একটা রিটার্ন পাওয়া শুরু করবা, সেটা তোমার ক্যালকুলেশনে থাকা লাগবে। দেন ওটা হচ্ছে কন্টিনজেন্সি ফান্ড। ওই যে আমরা পড়ছিলাম কন্টিনজেন্সি ফান্ড হচ্ছে দুই রকমের, একটা হচ্ছে প্রত্যেকটা স্টেপে স্টেপে আমরা একটা কন্টিনজেন্সি রেখে, একটা হচ্ছে ওভারঅল একটা কন্টিনজেন্সি রেখে, হচ্ছে ম্যানেজমেন্টের জন্য। তো কন্টিনজেন্সি ফান্ডটা কি ছিল, যে তোমাদের যদি কোথাও না কোথাও কোনো সমস্যা হয়ে যায় বা কোনো একটা জায়গাতে তোমার ইউজুয়াল কোন একটা রিস্ক যদি দেখা দেয় তাহলে ওটাকে তুমি যাতে ওটার সাথে কুপ আপ করতে পারো, এই জন্য আমরা একটা ফান্ড এক্সট্রা ধরে রাখি, সেটাকে আমরা কন্টিনজেন্সি ফান্ড বলতেছি। সো সি, তাহলে আমাদের ফাইন্যান্সিয়াল স্ট্রাকচারিং এর মধ্যে কি কি আছে আমাদের দেখা লাগবে, যে আমাদের ইনিশিয়াল ইনভেস্টমেন্ট কত, ঠিক কতক্ষণ পরে আমরা আবার ইনভেস্টমেন্ট করা শুরু করবো, এন্ড আমাদের যাতে কোনো রিস্ক হয়ে যায় তাহলে ওটা যাতে আমরা কোপ করার জন্য একটা অ্যামাউন্ট রাখতে পারি। এই তিনটা হচ্ছে আমাদের ফাইন্যান্সিয়াল স্ট্রাকচারিং মধ্যে। দেন হচ্ছে লোকাল ভ্যালু ক্রিয়েশন। এখানে এটা আমরা কিছুক্ষণ আগে দেখে আসছি যে আমরা চাবো যে আমরা যখন একটা প্রজেক্ট শুরু করতেছি তখন যাতে আমাদের লোকালি হায়ার করতে পারি। লোকালি হায়ার করলে কি হবে, ধরো তুমি একটা, আচ্ছা এটা একটা লোকালি হায়ার করলে কি হবে, যে তুমি একটা জায়গাতে একটা প্রজেক্ট শুরু করতেছো, এখন দেখা যাবে তুমি এমন কিছু তুমি একটা মেশিন আনছো যেটা কিনা আশেপাশে আরো 10 জন মানুষের চাকরি নাই করে দিচ্ছে। বাট তুমি যদি লোকালি হায়ার করো এন্ড ওই মানুষগুলাকে ওই সেম কাজে তখন নিতে পারবে না, যাকে যখন একটা মেশিন করে দিচ্ছে, এখন এটাকে তুমি যদি ওদেরকে যদি অন্য কোনো কাজে নিয়োগ দিয়ে দাও তোমার এই কোম্পানিতে, তাহলে আহ এটা হচ্ছে তোমার যে সোশ্যাল সোশ্যাল সাস্টেনেবিলিটিতে হেল্প করবে, আবার ইকোনমিক সাস্টেনেবিলিটি হেল্প করবে। দেখা যাবে যে তোমার তখন তোমরা লোকালি এক একটা ওয়ার্ক ইউনিট হয়ে যাবে যেটা কিনা নিজেরা নিজেরা সেলফ ডিপেন্ডেন্ট। সো লোকাল ভ্যালু ক্রিয়েশনের মধ্যে লোকাল হায়ারিংটা থাকে। তারপর হচ্ছে এসএমই সাপ্লাই ডেভেলপমেন্ট প্রোগ্রাম। এসএমই মানে হচ্ছে ওই স্মল বা মিডিয়াম এন্টারপ্রেনার। তো যারা যারা ছোট ক্ষুদ্র বা মধ্য ব্যবসায়ী বা উদ্যোক্তা আছে, অ্যাকচুয়ালি ব্যবসায়ী না, উদ্যোক্তা আছে, তাদের জন্য হচ্ছে তুমি বিভিন্ন ডেভেলপমেন্ট প্রোগ্রাম তৈরি করতে পারো। তাতে করে যে স্কিল ট্রান্সফার ইনিশিয়েটিভ যেটা হবে যে তুমি যেটা অলরেডি পারো সেটা আস্তে আস্তে তারাও শিখবে। সো এই সব কিছুর মধ্যে দিয়ে কি হবে, তোমার একটা লোকালি ভ্যালু তৈরি হবে বা মোরাল ভ্যালু তৈরি হবে, রাইট? দেন হচ্ছে সার্কুলার ইকোনমি ইন্টিগ্রেশন। সার্কুলার ইকোনমিটা আমি তোমাকে এখানে দেখো, এটা হচ্ছে লিনিয়ার ইকোনমি। হাউ টু এক্সপ্লেইন, লিনিয়ার ইকোনমিতে দেখা যাবে কি যে তোমার ধরো নর্মালি যদি আমরা ইকোনমি দেখি তাহলে যেটা হয় যে যে কোনো একটা টাইপ অফ সোসাইটি হচ্ছে অনেক বেশি লাভ করে ফেলে, বা অন্য একটা টাইপ হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে মানুষ চলে আসছিল। তো যেটা দেখা যায় যে অন্যরকম গুলাতে কোনো না কোনো ভাবে হচ্ছে একটা জায়গায় সাফার করে ফেলে। Oh, I get distracted. Just a minute. Never mind.
ওকে সরি, আমি হচ্ছে আমি ল্যাবরুমে বসে ক্লাসটা ছিলাম, সো সাডেনলি গট ইন্টারাপ্টেড। তো লিনিয়ার ইকোনমিতে যেটা হবে, ওয়েস্ট আমি কি শেয়ার দিয়ে রাখছি এটা, যে একটা সাইডের মানুষ হচ্ছে সাফার করতেই থাকবে। লেটস সে এখনকার বেশিরভাগ জায়গাতেই যেমন ধরো টেক্সটাইল ইন্ডাস্ট্রি গুলোতে যেটা হয়, যে টেক্সটাইল ইন্ডাস্ট্রি গুলোতে ওরা একটা জিনিস বানাচ্ছে, বানায় ওয়েস্টেজ গুলো হচ্ছে সব রিভারে ফেলে দিচ্ছে, আর তাতে হতেছে কি যে রিভার সাইড যে প্ল্যান গুলো আছে সেগুলাতে ঝামেলা করবে, বা ঝামেলা করবে মানে সেগুলো টক্সিক হয়ে যাবে আর তারা মারা যাবে। অথবা ধরো এই রিভারের উপর যদি কোনো মানুষ ডিপেন্ডেন্ট থাকতো ফর দেয়ার জীবন ইনকাম, ওকে, যদি ইনকামের জন্য হচ্ছে এটার উপর থাকতো তাহলে দেখা যাবে তারা হচ্ছে সাফার করবে, রাইট? সো লিনিয়ার হচ্ছে এরকম, তুমি একটা জিনিস বানাচ্ছ অ্যান্ড তুমি জাস্ট ওয়েস্টেজ বের করতেছো এন্ড ওয়েস্টেজ গুলো ডিসপোজ করে দিতেছো। তাতে একদিকে তো হচ্ছে যেহেতু তুমি মোস্ট অফ দ্য ওয়েস্টেজ ডিসপোজই করে দিচ্ছ এন্ড ইউ আর নট কেয়ারফুল অ্যাবাউট যে কতটুকু তুমি অ্যাকচুয়ালি ইউজ করতেছো, সো দেখা যাবে একদিকে তোমার রিসোর্স যেটা সেটা বেশি বেশি খরচ হবে, সেকেন্ড হচ্ছে ওয়েস্টেজ বাড়বে, থার্ড হচ্ছে এটাতে সবসময় কোনো না কেউ না কোনো পার্টি সাফার করবে, রাইট? দেন আছে রিসাইক্লিং ইকোনমি। এটাতে হচ্ছে তোমার একটু তুমি রিসাইকেল করতেছো, যেমন এখন প্লাস্টিক ইন্ডাস্ট্রিতে মাঝে যেটা করা হয় যে প্লাস্টিক গুলাকে যেগুলো হচ্ছে প্লাস্টিক রিফর্মেবল প্লাস্টিক, ওগুলোকে ওরা গ্যাদার করে আবার হচ্ছে ওগুলো ইউজ করে। তাতে দেখুন রিসোর্স এখন একটু কম ইউজ হবে, ওয়েস্টেজ একটু কম হবে, আর ওয়েস্টেজের কারণে মানুষের যে সাফারিং হতো ওটাও একটু কমে যাবে। এন্ড দেন আছে সার্কুলার ইকোনমি, ওখানে হচ্ছে জিরো ওয়েস্ট, ওরা একদম প্রত্যেকটা স্টেপের জন্য এমনভাবে প্ল্যানিং করে যে যাতে কোথাও কোনো স্টেপে ওয়েস্টেজ না হয়। ওকে, তো এখানে এটা বলতেছে যে যখন আমাদের সার্কুলার ইকোনমিটা ইন্টিগ্রেট করতে হবে, সো দ্যাট একদিকে আমাদের রিসোর্স বাড়বে, বুঝেই যাচ্ছে যে যদি আমরা আমাদের প্রত্যেকটা স্টেপেই হচ্ছে ওয়েস্টেজ গুলোকে রিসাইকেল করতে পারি তাহলে আমাদের ওভারঅল রিসোর্সের ঝামেলা কমে যাবে। মানে হচ্ছে রিসোর্স অপচয় কম হবে, দেন তোমার ওয়েস্টেজের সংখ্যা কমে যাবে, and product as a service models are applicable. তো প্রোডাক্টকে এটা হচ্ছে যে আগেরটার সাথে রিলেটেড, যে তুমি যদি প্রোডাক্টকে জাস্ট এক তৈরি করতেছো করতেছো ফালাই দিচ্ছ তাহলে আমরা আবার লিনিয়ার ইকোনমিতে চলে যাব, which is not good. আচ্ছা, very important. ওকে, আমরা অনেক তাড়াহুড়ো করে বলে শেষ করলাম বিকজ এইটাতে অনেক বেশি নাম্বার থাকবে না পরীক্ষাতে। ইটস রিয়েলি টু ইন্টিগ্রেট দ্য আইডিয়া যে কিভাবে প্রজেক্ট গুলা তোমাদের করা উচিত সাস্টেইনেবল ভাবে, এন্ড পরীক্ষাতে যেটা থাকবে তুমি জাস্ট ইমপ্লিমেন্টেশনটা যদি ভালো মতো পড়ো, প্রত্যেকটা ইমপ্লিমেন্টেশন এন্ড অবশ্যই কোন এসডিজিটা হচ্ছে কোন এটা, তাহলে এখান থেকে পেয়ে যাবে। এখানে যেহেতু টেকনিক্যাল কম, আমি আই হোপ যে এখানে কোয়েশ্চেনে কম আসবে। ওকে, দ্যাট ওয়াজ ইট। এন্ড আমাকে এভরি সেকশন আমাদেরকে অনেক রিকোয়েস্ট করছে যে একটু সাজেশন দিতে, বিকজ অফ দ্য ক্লাসেস অনেক কম হচ্ছে। সো আই ওয়াজ হোপিং যে আমি স্যারদের সাথে কথা বললে আমরা একটু শর্টের মানে একটু সাজেশন টাইপের টপিক লিস্ট তৈরি করবো। যদি এটা আমি তৈরি করি তাহলে আমি তোমাদেরকে দিয়ে দিব। কি let's see, যতটুকু শিওর যে 5 আর 7 এ নাকি রিস্ক ম্যানেজমেন্ট। হ্যাঁ, তোমাদের এই দুইটা স্লাইডে ম্যাথস আছে, ম্যাথস গুলো খুব ভালো মতো করবে বিকজ ম্যাথস আর কামিং, কোনো ম্যাথই বাদ যাবে না, সব ম্যাথ ভালো মতো করে আসবে। আর এর বাদে হচ্ছে বলুন টপিক লিস্ট আমি একটু দেখা লাগবে বিকজ আমার মনে নেই আমি আমরা কি পরীক্ষা। ম্যাম শুধু স্লাইডে যে ম্যাথ গুলো আছে এগুলো করলেই হবে? স্লাইডের ম্যাথ তো ডিরেক্টলি দিয়ে দিবে না, বাট তোমার বুঝা লাগবে যে মানে ইফ তুমি স্লাইডের ম্যাথ গুলো বুঝে করতে পারো তাহলে পেরে যাবে, বাট মুখস্থ করলে কিন্তু হবে না। তারপর এটা বলে দিচ্ছে, এটা তো জাস্ট হচ্ছে তোমার ইমপ্লিমেন্টেশন ভালো মতো বুঝে করলেই হবে, অন্য গঠন কিছু আসবে না।
আর আছে কি আমি এইটে কি দিছি কি যে যত ম্যাথ আছে সব ম্যাথ করবো ম্যাথস আর ইম্পর্টেন্ট ও কন্ট্রাক্ট টাইপ করবা ভালো মতো কন্ট্রাক্ট টাইপ ইজ ইম্পর্টেন্ট আমি এটা তোমাদের অনেক ভালো মতো বুঝিয়েছিলাম সো দেখে যাবা অনেক একটা স্লাইড দুইটা স্লাইড কমিয়ে দিয়েছি কমা দিছি মানে বলে দিয়েছি এনিওয়েজ এইভাবে বলতে দেখলে সমস্যা আছে আমি হচ্ছে দেখি কিউরেট করে একটা টপিক লিস্ট বানাতে পারি নাকি পারলে সবাইকে দিয়ে দেবো তোমাদেরকে দিয়ে দেবো ম্যাম অ্যাটেন্ডেন্স নেবেন না? ইয়েস স্যার সবাই কমেন্ট বক্সে আইডি দিয়ে দেন। সবাই কমেন্ট বক্সে আইডি দিলে তো আমার জন্য লেখা একটু